আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে ডাটা টাইপ, পিএইচপির ডাটা টাইপ আর হচ্ছে আপনার কি বলে জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ একটু ডিফারেন্স আছে। তো এখানে আমাদের একটু টাইম যাবে আজকে। তো এরপরে যদি সময় পাই আমরা বাকি আরও কিছু দেখব। ওকে, তাহলে শুরু করি। আমরা একটা ফাইল নেই। আচ্ছা, আমরা কিন্তু এখন ল্যাঙ্গুয়েজ শিখতেছি। আমরা শিখব হচ্ছে ল্যাঙ্গুয়েজের বেসিকগুলো শিখব, তারপরে ডম শিখব, বম শিখব, তারপরে হচ্ছে জেকোয়ারিতে যাব। তো এখন হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজের বেসিকগুলো শিখতেছি। তো ল্যাঙ্গুয়েজের বেসিকগুলির আউটপুট আমরা হচ্ছে কনসোলাই নেই। তো যার জন্য আমাদের আর এখানে অন্য কিছু লেখার দরকারই নেই, সরাসরি রান করবে, সমস্যা নেই। আচ্ছা, ইন্সপেক্ট দিয়ে কনসোলে দেখবো হচ্ছে আমরা আউটপুট। তো একটু দেখি কি অবস্থা। এখানে আমরা একটা কনসোল করি, স্ক্রিপ্ট কনসোল লগ। হ্যালো, এখন কাজ করতেছে। তো আমরা যেহেতু ল্যাঙ্গুয়েজ শিখতেছি, সো আমাদের এখানে HTML আজকে আর লাগবে না আমাদের। ওকে, জাভাস্ক্রিপ্টে ডাটা টাইপ প্রধানত দুই টাইপের। নাম্বার ওয়ান হচ্ছে প্রিমিটিভ, PRIMITIVE, প্রিমিটিভ। আর নাম্বার টু হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, প্রিমিটিভ ডাটা টাইপ কোনগুলি? প্রিমিটিভ হচ্ছে আপনার নাম্বার, তারপরে হচ্ছে স্ট্রিং, তারপরে হচ্ছে বুলিয়ান, আর কি আছে, নাল আছে, আনডিফাইন্ড আছে, একটা আছে সিম্বল। সিম্বলটা হচ্ছে একদম নতুন আসছে, এটার ইউজ এখনও ওইভাবে হয় না, যার জন্য আমরা সিম্বলটা এখন আমাদের না দেখলেও চলবে। আপাতত এই কয়টা দেখলে হবে। আর এর বাদে যা আছে এগুলো হচ্ছে অবজেক্ট। তো আমরা দেখব, সমস্যা নেই। তো এটাকে আমরা কমেন্টেড করে রাখি। আচ্ছা, তো নাম্বার, আমরা একটা ভেরিয়েবল নেই, লেট সেমিকোলন দিলেও হচ্ছে, না দিলেও হচ্ছে। তো আমরা ডাটা টাইপ কীভাবে দেখি যেন, মনে আছে? টাইপ অফ, টাইপ অফ দিয়ে ব্র্যাকেটের ভিতরেও, অর্থাৎ এই ফার্স্ট ব্র্যাকেট ভিতরেও লিখতে পারেন, এটাও কাজ করবে। যে দেখেন নাম্বার চলে আসছে। আর যদি আপনি এখানে এভাবে লিখে দেন তাও কাজ করার কথা। দেখেন এই যে নাম্বারস, দুইভাবেই কাজ করবে। টাইপ অফ দিয়ে ভেরিয়েবলটা দিয়ে দিলে এভাবেও কাজ করবে, আর ব্র্যাকেটের ভিতরে দিলেও কাজ করবে। যে কোনোটাই করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে যদি 5 2 এভাবে লিখি, এটাও কিন্তু নাম্বার। জাভাস্ক্রিপ্ট এটাকেও নাম্বার হিসেবেই চিনে, ফ্লোট হিসেবে চিনবে না। বা আমরা তো ফ্লোট হিসেবে চিনি, এটা এটা ফ্লোট নাম্বার। আর আগে যেটা দিছিলাম এটা হচ্ছে ইন্টিজার। তো জাভাস্ক্রিপ্টে এরকম নাই, জাভাস্ক্রিপ্টে সবই নাম্বার। ঠিক আছে, এটুকু হচ্ছে ডিফারেন্স। স্ট্রিং আমরা জানি, এটাই স্ট্রিং। তারপরে হচ্ছে বুলিয়ান, সেম, ট্রু ফলস। তো বুলিয়ান যদি দেখি আমরা, দেখেন হচ্ছে 24, আর আরেকটা নেই, 25 দিলাম,
কি আসবে রেজাল্ট? ট্রু না ফলস? আচ্ছা সরি, নাম্বার আসবে। আর রেজাল্ট যদি দেই তাহলে কি আসবে? দুইটা সমান, তাহলে কি আসবে? ট্রু না ফলস? ট্রু আসার কথা। আমি যদি এটা উঠে দেই, না ট্রু কেন আসবে? প্রাইস কি মার্কেটসের থেকে বড়? বড় না তো। আমি যদি এখানে সমান সমান দেই তখন ট্রু আসবে। এই যে দেখেন এখন ট্রু আসছে। আর এখানে যদি সমান সমান না থাকে তাহলে তো প্রাইস মার্কেটস থেকে বড় না, তাহলে ফলস আসছে। আর এটার যদি ডাটা টাইপ দেখি তাহলে হচ্ছে বুলিয়ান। এটা ডাটা টাইপ হচ্ছে বুলিয়ান। আচ্ছা, এরপরে এখানে যদি এটাকে নাল বলে দিই আমরা, নালটার ডাটা টাইপ হচ্ছে অবজেক্ট। অবজেক্ট নিয়ে আমরা পরে আলোচনা করবো, বাট নাল যেটা, নালটার ডাটা টাইপ হচ্ছে অবজেক্ট। এর রেজাল্ট এখন হচ্ছে অবজেক্ট হিসাবে আছে, বাট এটার ভ্যালু হচ্ছে নাল। ঠিক আছে, নাল মানে কি? নাই। আচ্ছা, এবার যদি আমরা এটাকে উঠিয়ে দিই, শুধু রেজাল্ট এভাবে থাকে, তখন কি আসবে? এটা হচ্ছে আনডিফাইন্ড। এখানে একটু মনোযোগ দেন। আনডিফাইন্ডের দুইটা কেস আছে, একটা হচ্ছে ভ্যালু আনডিফাইন্ড, আর একটা হচ্ছে ভেরিয়েবলটাই আনডিফাইন্ড। দুইটা দুই রকম। যেমন এখানে যদি আমি এটা পুরো উঠিয়ে দিই, রেজাল্ট, রেজাল্ট নাই, তাও কিন্তু আনডিফাইন্ড আসতেছে। দেখেন রেজাল্ট নামে কোনো ভেরিয়েবল আছে আমাদের এখানে? নাই কিন্তু। তো রেজাল্ট নামে কোনো ভেরিয়েবল নাই, আমি এখানে রেজাল্ট বলছি, তারপরেও বলতেছে আনডিফাইন্ড। তো এখানে দুইটা জিনিস, এক হচ্ছে ইজ ভেরিয়েবল এক্সিস্ট। ভেরিয়েবল যদি এক্সিস্ট না হয়, ঠিক আছে, তাহলে আনডিফাইন্ড আসবে। তাহলে ভেরিয়েবল টাইপ হচ্ছে আনডিফাইন্ড। হ্যাঁ, এটা হচ্ছে ভেরিয়েবল আনডিফাইন্ড। ঠিক আছে, ওটা হচ্ছে ভ্যালু আনডিফাইন্ড, এক্স্যাক্টলি রাইট। এখানে যদি আমরা আরেকটা নেই, সাপোজ লেট রেজাল্ট, এই লেট রেজাল্ট, এটার ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড। আর ই এস ইউ এল টি, রেজাল্ট। এখানে এই রেজাল্টটা এখন হচ্ছে ভ্যালু আনডিফাইন্ড। আর যদি রেজাল্টটাই না থাকে তাহলে হচ্ছে ভেরিয়েবল টাইপও হচ্ছে আনডিফাইন্ড, আর ভ্যালু তো আনডিফাইন্ড দিতে হবে। ঠিক আছে, এই দুইটা কেস একটু মনে রাখতে হবে। ঠিক আছে, দুই ক্ষেত্রেই আনডিফাইন্ড আসে। আচ্ছা, তো এখানে আর একটা সহজ হিসাব বুঝে যাই, আমরা পিএইচপিতে বলতাম ইফ ইজ সেট। মনে আছে কাজ কি ইফ ইজ সেটের? ভেরিয়েবলটা আছে কিনা, ভেরিয়েবলটা আছে কিনা সেটা চেক করা, তাই না? যদি ভেরিয়েবল থাকে তাহলে ট্রু রিটার্ন করে, আর ভেরিয়েবল না থাকলে ফলস রিটার্ন করে। এটা হচ্ছে ইজ সেটের কাজ। তো এই জিনিসটা জাভাস্ক্রিপ্টে কিভাবে করব? জাভাস্ক্রিপ্টে করব আর ই এস ইউ এল টি, রেজাল্ট ইকুয়াল ইকুয়াল আনডিফাইন্ড। ঠিক আছে, আচ্ছা, এটা নট দিতে হবে, নট আনডিফাইন্ড, তাহলে এটা ইজ সেটের কাজ করবে। ঠিক আছে, তো আনডিফাইন্ডটা দিয়ে নট ইকুয়াল আনডিফাইন্ড দিলে এটা ইজ সেটের কাজ করবে। তো এগুলো বিস্তারিত দেখবো আমরা, সমস্যা নেই। এটা এখানে নোট হিসেবে দিয়ে দিলাম। আচ্ছা, এই গেল হচ্ছে সিম্পল হিসাব। এবার আসেন হচ্ছে অ্যারে। অ্যারে কিন্তু আমি এখানে বলি নাই, দেখেন এখানে অ্যারে বলি নাই, কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টে অ্যারে আসছে ঠিকই, শুধু ওয়ান ডাইমেনশনাল অ্যারে আছে, অ্যাসোসিয়েটিভ অ্যারেও নাই। ঠিক আছে, যার জন্য জেএসএ সবসময় ইউজ হয় অবজেক্ট। তাও আমি একটু দেখাই দিই অ্যারেটা কিভাবে করবেন। লেট স্টুডেন্ট ইকুয়াল টু সাপোজ
দেন বি, ঠিক আছে? তো এটা যদি আমরা এরকম করি, এটা দেখেন অবজেক্ট আকারেই দিচ্ছে। অ্যারে টাইপের ডাটা আপনি পাবেন না, বাট এটাকে বলা হয় অ্যারে, বাট এটার ওইরকমভাবে কোনো ইউজ জেএসএ নাই, ঠিক আছে? তো এভাবে আপনারা ইউজ করতে পারেন, সমস্যা, বাট ইউজ না করাটা হচ্ছে উত্তম। ইউজ করব আমরা অবজেক্ট। তো অবজেক্ট কিভাবে হয়? অবজেক্ট হয় হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। সেকেন্ড ব্র্যাকেট এখানে আমি যদি লিখি আর ইরর দেখাচ্ছে কেন? আচ্ছা, ও এখানে একটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে যদি সিঙ্গেল হয় আপনাদের ডাটাটা, এরকম শুধু সিঙ্গেল, তখন আপনারা এটা ইউজ করতে পারেন, ঠিক আছে? এটা আমি কমেন্ট করে রেখে দিই। সিঙ্গেল হলে এভাবে ইউজ করতে পারেন। আর অবজেক্ট যখন করবেন, অবজেক্ট করলে কি দিতে হবে? এখানে বাই ডিফল্ট কি কত ছিল? এটা 0, এটা ছিল কত? 1। বাই ডিফল্ট এটা ছিল এখানে, বাট অবজেক্টের ক্ষেত্রে কোনোটা বাই ডিফল্ট না থাকবে না, আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো কিভাবে দিব আমরা? এখানে মনে করেন একজনের নাম নেই, নেম, ক্লোন দিয়ে এরপরে হচ্ছে নেম, এরপরে কমা, তারপরে মনে করেন অ্যাড্রেস দিব আমি, সাপোজ ঢাকা। এরর দিচ্ছে এখানে কমা দিইনি এই জন্য। লাস্টেরটায় আপনারা কমা দিতেও পারেন, নাও দিতে পারেন, তেমন একটা সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে একটা অবজেক্ট। এটার যদি ডাটা টাইপ আমরা দেখি, দেখেন এটা অবজেক্টই শো করবে, এই যে অবজেক্ট। আচ্ছা, তো এটাকে প্রিন্ট করি, সরি এটা, হ্যাঁ আরে ঠিক আছে, এটাকে যদি প্রিন্ট করি, সব ডাটা চলে আসছে, দেখছেন? মানে ফুল অবজেক্টে আমার যত ডাটা আছে সব ডাটাই চলে আসছে। এখন আমার যদি একটা প্রিন্ট করতে হয়, তখন আমি কি করব? আরিফ ডট নেম, ঠিক আছে? এভাবে দিতে হবে। তাহলে দেখেন এই যে নাম চলে আসছে, ওরকম দিলে আসতেছে আসতেছে। আপনারা ইউজ করবেন এইটা, বাট ওটাও ইউজ করতে হবে, সেখানে আসতেছে, আমি একটু ওয়েট করেন। অ্যাড্রেস, অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস চলে আসলো। আচ্ছা, এখন এই জিনিসটা আপনি পিএইচপির মতো করে দিতে পারবেন, বাট সেটা রিকমেন্ডেড না। এভাবে দিতে পারবেন, এভাবে দিলেও কাজ করবে, দেখেন কাজ করতেছে। বাট এভাবে ইউজ করবেন না, ডট দিয়ে ইউজ করবেন। বাট এরকম ইউজ করা লাগে, মানে আমরা বাধ্য হয়ে এরকম ইউজ করি। কখন? যেমন মনে করেন আমরা তো নর্মালি ভেরিয়েবলগুলো এরকম লিখি, কোনো স্পেস দেই না, তো এখানেও আমরা স্পেস দিব না। বাট মনে করেন কেউ একজন দিয়ে দিল এখানে স্পেস, তো স্পেস দিলে তো কাজ করবে না, এই যে ইরর দেখাইতেছে অলরেডি, এবং আমি এটা যদি সেভ করে রান করি, ইরর দেখাবে, এই যে সিনট্যাক্স ইরর, ঠিক আছে? তো এটাকে কি করতে হয়? এটা তখন কোটেশনের ভিতরে দিয়ে দিবেন, তাইলে ঠিক আছে, দ্যাটস ফাইন, কোনো ইরর নাই। এই জিনিসটাকে আমরা ডট দিয়ে আর প্রিন্ট করতে পারবো না, এটা ডট দিয়ে প্রিন্ট করা পসিবল না। যদি দেই ইরর আসবে, দেখেন ইরর। ইভেন এখানে যদি আপনি কোটেশন দিয়ে দেন, সেটাও ইরর আসবে, ওটাও কাজ করবে না, ঠিক আছে?
তো এই ক্ষেত্রে কি করা যাবে? এই ক্ষেত্রে আপনি বাধ্য থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে। এভাবে যদি লিখেন তাহলে আসবে। এই যে আরও একটা ব্যাপার আছে, যেমন মনে করেন এখানে কি প্রিন্ট হবে ওইটা আমি ইউজারের থেকে নিচ্ছি। সাপোজ এখানে বললাম লেট নেম ইকুয়াল টু না সরি অ্যাড্রেস ইকুয়াল টু অ্যাড্রেস। মনে করেন এটা ডাইনামিক ডাটা, ফর্ম থেকে আসতেছে এই অ্যাড্রেসটুকু, ঠিক আছে? তো এটা যদি আমি প্রিন্ট, সরি এখানে আমি আরেকটা লিখি, ডাইনামিক ডাটা লিখি, ডাইনামিক ডাটা, ঠিক আছে? তো এই ডাইনামিক ডাটাটা আমি এখানে কি ডট দিয়ে লিখতে পারবো? ডট দিয়ে যদি আমি লিখি ডাইনামিক ডাটা, তাহলে কি হবে দেখেন, এরর আসবে আনডিফাইন্ড। আনডিফাইন্ড কারণ কি? কারণ হচ্ছে এখানে কনসোল লগ খুঁজতেছে এই আরিফ অবজেক্টের ভিতরে ডাইনামিক ডাটা নামে কোনো প্রপার্টি আছে কিনা বা কোনো কি আছে কিনা, ও খুঁজতেছে এখানে, ও এই ভেরিয়েবল খুঁজবে না, ঠিক আছে? তো আমার তো লাগবে ডাইনামিক ডাটা করার জন্য, ডাইনামিক ডাটা আনার জন্য, হ্যাঁ আমার এটা লাগবে। তখনও হচ্ছে আমাদেরকে এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে ইউজ করতে হবে। তো এরকম যদি মনে কর, ওইটা আলাদা ভ্যালিডেশন আমাদের, ওটা হচ্ছে ভ্যালিডেশন নিয়ে আমরা আলাদা কাজ করব। হ্যাঁ না, এখানে আপনি মনে করেন আমি এই যেটা এটাকে ভেরিয়েবল ইউজ করব, আমরা পিএসপির ভিতরে এখানে ভেরিয়েবল ইউজ করছি না। যেমন মনে করেন আমাদের কি ছিল, স্টুডেন্ট ছিল লুপের ভিতরে, আর এখানে বলে দিছিলাম কি আই, ইউএসডি আই, এটা ডাইনামিক করে দিছিলাম, তাই না? তো এখানে আপনি যদি মনে করেন সাপোজ আই আছে আপনার একটা ভেরিয়েবল আই, বাট এইখানে তো আপনি আই দিতে পারবেন না। আই দিলে কি করবে? আই দিলে ও খুঁজবে হচ্ছে এই এটার ভিতরে, এখানে খুঁজবে যে কোনো কি আই নামে আছে কিনা। যদি না পায় ও হচ্ছে আনডিফাইন্ড বলে দিবে। ও এইখানে যদি আপনার লেট আই ইকুয়াল টু সাপোজ নেম, এটা যদি থাকে, হুম, ও এই আইকে চিনবে না, ও খুঁজবে হচ্ছে এখানে। তো এই আইকে খোঁজার জন্য আমার দরকার হবে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, এখন চিনতে পারবে। যে দেখেন 23 নাম্বার লাইনে, আচ্ছা এটা সমস্যা করতেছে। এই যে দেখেন নেম চলে আসছে। এই নেমটা কিভাবে আসছে? আই এর ভিতরে স্টোর করা আছে নেম, এজন্য নেম আসছে। আবার এই আই এর ভিতরে যদি আমি এজ বলে দিতাম তাহলে এজ আসবে, দেখেন এজ চলে আসছে। তো ডাইনামিকভাবে, ডাইনামিক্যালি যদি আপনি কোনো অবজেক্টের কি বা প্রপার্টি ডিফাইন করতে চান, তখন আপনাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে ডাটাটা দিতে হবে, ঠিক আছে? আর অন্য ক্ষেত্রে আমরা সবসময় ডট দিয়ে ইউজ করব, ডট নেম, ঠিক আছে? ডট নেম। আচ্ছা, এখানে আপনাদের আরেকটু জিনিস বলে দেই। আমরা পিএইচপিতে একটা ফাংশন দেখছি এসটিআর লেন। কাজ কি এসটিআর লেনের মনে আছে? আচ্ছা, এটা হচ্ছে ডিজিট না, লেন্থটা কাউন্ট করা, ঠিক আছে? লেন্থ কত আছে এটা কাউন্ট করা। আচ্ছা, তো আমাদের এখানে লেন্থ কাউন্ট করা লাগবে, সব ল্যাঙ্গুয়েজেই লাগে। এটার জন্য ইউজ করতে হয় ডট লেন্থ, ঠিক আছে? তাহলে এখানে যে কয়টা ডিজিট আছে, ডিজিট তো না, কি বলে এটাকে, ক্যারেক্টার, ক্যারেক্টারটা বলতেছে 15টা আছে, তো আমরা গুনলে পাবো 15টাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15, ঠিক আছে? 15টা পাচ্ছি। এখন ফ্যাক্ট হচ্ছে যদি এখানে আমি নেম 1 দিই,
মানে যেই প্রপার্টিটা নাই, নেম ওয়ান নামে আমাদের এখানে কোনো প্রপার্টি নাই, না থাকার কারণে এখানে দেখেন ইরর আসবে, দেখেন ক্যান নট রিড প্রপার্টি আনডিফাইন্ড। আমি যদি লেন্থ না দিতাম তাইলে কি আসতো? আনডিফাইন্ড, কোনো ইরর আসতো না, ও বলে দিত আনডিফাইন্ড। আমি ধরতে পারতাম, ইফের ভিতরে ধরে নিতে পারতাম যে আনডিফাইন্ড হইলে আমি একটা অ্যাকশন করবো, আর ডিফাইন্ড হলে আর একটা করবো, সেটা সমস্যা না। কিন্তু যখন ইরর আসবে তখন এই ইরর তো আপনি হ্যান্ডেল করতে পারবেন না। এই ইরর কিভাবে ধরবেন? এর জন্য একটা সহজ বুদ্ধি হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনারা? ইরর দিচ্ছে কেন? তো ইরর দেওয়ার কথা না। এইটা অটো বন্ধ করে কেমনে? অটো ইন্ডিয়ান বন্ধ মানে অটো এটা বন্ধ করে কিভাবে বলতে পারেন কেউ? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? বলছি এটা অটো স্পেস চলে আসতেছে, এটা বন্ধ করবো কিভাবে বলতে পারেন কেউ? স্পেস আসার কথা না। আচ্ছা, এটা ই করে দিই। দেখেন এবার আর ইরর আসতেছে না, দেখছেন? এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে ওইখানে আর ইররটা আসবে না। এর মানে হচ্ছে এখানে প্রশ্নবোধক চিহ্নটা যে দিচ্ছেন, এর মানে হচ্ছে যে এখানে যদি থাকে তাইলে ওটা লেন্থ দেখাবে, যদি না থাকে তাহলে আনডিফাইন্ড দেখাবে, কোনো ইরর দেখাবে না, কারণ আমাদের এখানে নেম ওয়ান নাই। এখন যে নেম ওয়ান আছে, তারপরে আপনি এটা দিয়ে দেন, তাহলে ওই ভ্যালিডেশনের কাজটাও এখানে করে ফেলবে। ঠিক আছে, ওকে। এইটুকু ক্লিয়ার সবাই? সহজ না? কঠিন লাগতেছে কারো কাছে? সহজ আছে, কঠিন লাগার কিছু নাই। আচ্ছা, আমরা এবার আরেকটু কমপ্লেক্সে যাই। প্র্যাকটিস তো সবটাই করতে হবে। আচ্ছা, তো আরিফের মনে করেন একটা ল্যাপটপ আছে, ঠিক আছে? ল্যাপটপের আবার কনফিগারেশন থাকে, যেমন সিপিইউ ধরেন কি আছে, i7 আছে, তারপরে কি থাকে, র্যাম থাকতে পারে, র্যাম আছে মনে করেন 4 GB, তারপরে হচ্ছে ব্র্যান্ড থাকতে পারে, ঠিক আছে? তো এরকমও থাকতে পারে, কমপ্লেক্স ডাটা আমাদের থাকতে পারে। এটা কিভাবে নিব? এখন আমি যদি ব্র্যান্ড প্রিন্ট করতে চাই কিভাবে করব বলেন তো? ডট ল্যাপটপ ডট ব্র্যান্ড, সিম্পল।
ঠিক আছে, এই যে আসুস চলে আসছে। আর এখানে যদি আমরা শুধু ল্যাপটপ দেই তাহলে হচ্ছে ল্যাপটপের ভিতরে যা কিছু আছে সব প্রিন্ট হয়ে যাবে। এই যে ল্যাপটপের ভিতরে যা যা আছে সব প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে মাল্টিপল ও আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, তো এখন কথা হলো সবগুলো যদি আমি প্রিন্ট করতে চাই, কমপ্লেক্সটা বাদ দেন, এটা পরে আসি আমরা, এটা আবার লিখব। তো এটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি করব, মানে সব ডাটা আমি প্রিন্ট করব। কি প্রিন্ট করলে? না না, একটা একটা করে আরেক প্রিন্ট করলে তো ফুল ডাটা প্রিন্ট হয়ে যাচ্ছে। একটা একটা করে প্রিন্ট করুন। পিএইচপিতে কিভাবে করছেন? ফরেস্ট দিয়ে, মানে লুপ দিয়ে ইউজ করছেন তাই না? তো পিএইচপিতে আপনারা হচ্ছে ফরেস্ট দিয়ে করছেন এগুলি, তো আমরা এখানে করব ফর দিয়ে। জেএসএ ফরের দুইটা আছে, মানে অ্যারে ওই অবজেক্টও ফর দিয়ে প্রিন্ট করা যায়, আর ফর দিয়ে ওই পিএইচপিতে যেভাবে ফর আমরা করছি ওভাবেও করা যায়। তো ওইটা আমরা একটু দেখে নিই আগে। এটা ছিল এরকম, ফর লেট আই ইকুয়াল টু সাপোজ 1, তারপরে কি আই লেস দ্যান ইকুয়াল টু সাপোজ 10, তারপরে আই প্লাস প্লাস। এর ভেতরে যদি আমি কনসোল করি আইকে, কি হবে তাহলে? 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, এই ফরটা একদম পিএইচপিতে যেরকম ফর ওই রকমই, এখানে কোনো ঝামেলা নাই। এখানে আরো একটু ঝামেলা করা যায় চাইলে। কীরকম ঝামেলা করা যায় ওটাও একটু দেখায় দেই। এই যে আপনারা লেট এখানে করছেন না, এই লেটটা বাহিরে করা যায়, জাভাস্ক্রিপ্টে লেটটা বাহিরে রাখা যায়। যে আমি একটা লেটটা উপরে রাখলাম। আবার চাইলে এই যে ইনক্রিমেন্ট, এটাকেও আপনি চাইলে লাস্টের দিকে দিয়ে দিতে পারেন, এভাবেও ফর করা যায়। আই কোথায় ঝামেলা করছে? আইডেন্টিফায়ার আই হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড, 22 নাম্বার লাইনে। কোথায় ডিক্লেয়ার করছি? এই যে আই এখানে ডিক্লেয়ার করা আছে, এই জন্য এটা দিচ্ছি না। আচ্ছা, এই যে দেখেন এখনও কাজ করতেছে। ঠিক আছে, তো চাইলে এরকম ফরটাকে আপনারা ভাগ করে করে করতে পারেন। এটা ছিল একদম জাভাস্ক্রিপ্টের ফার্স্টের দিকে। তো আমাদের এত কমপ্লেক্সে বা এত ঝামেলা যাওয়ার দরকার নাই, আমরা এই যে কমন ফরম্যাট যেটা, এই ফরম্যাটেই আমরা কাজ করব। ঠিক আছে, কমপ্লেক্সে যাবেন না, সহজ যেখানে ওইখানে কাজ করবেন ব্যাস। আমরা এটা হচ্ছে নর্মাল ফর লুপ। বাট যখন আমরা অবজেক্ট প্রিন্ট করব তখনকার ফর লুপটা কীরকম হবে এটাকে আমরা কমেন্ট আউট করে রাখি। ও নিচে থাকুক। এটার ফর হবে ফর লেট কি ইন আরিফ। দেখেন কি কাজ করলাম, এখানে আমি একটা ভ্যারিয়েবল নিলাম কি নামে। এর কাজ কি হবে, এই আরিফের ভিতরে যতক্ষণ কি থাকবে, কি কোনটা, এটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু, আর এই দুইটা মিলাই বলে আমরা প্রপার্টি। তো এটা হচ্ছে কি, এটা আমরা সবাই জানি, পিএসপিতে করে আসছি। এটা ভ্যালু। পিএসপিতে শুধু ডিফারেন্স কি ছিল, এখানে এরকম দেয়া ছিল তাই না? শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো এটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু। তো আমি এখানে কি বললাম, কি নামে একটা ভেরিয়েবল নিলাম, আর এই কি নামে ভেরিয়েবল নিয়ে কি করছি, এখানে কাজ করবে আরিফের ভিতরে যতগুলা কি আছে, এই কিটা একটা একটা করে স্টোর হবে, মানে যতবার লুপটা ঘুরবে ততবার একটা একটা করে এখানে স্টোর হবে। তো আমি একটু কনসোল করে দেখি, তাহলে ক্লিয়ার হবেন ব্যাপারটা। কনসোল ডট লগ
এখানে আমি যদি কি প্রিন্ট করি, কি দেখেন কি আসে, দেখেন নেম, অ্যাড্রেস, হোম ডিস্ট্রিক্ট, এজ সবগুলো চলে আসছে। নেম, অ্যাড্রেস, হোম ডিস্ট্রিক্ট, এজ সবগুলি চলে আসছে। ওকে, এটা আসলো কি কি। তো এবার যদি আমার ভ্যালু লাগে, ভ্যালু কীভাবে প্রিন্ট করবেন? ভ্যালু প্রিন্ট করতে হলে এই যে আরিফ, আরিফের ভিতরে এই কিটা বলে দিলেই হবে। ঠিক আছে, এবার আসছে ভ্যালু। তো দুইটাই যদি আমি প্রিন্ট করতে চাই তখন কি করতে হবে? এখানে বলবো কি প্লাস প্লাস, একটু আমি স্পেস দিয়ে দিই বা সমান সমান দিয়ে দিই। এবার দেখেন এই যে নেম সমান সমান এটা চলে আসছে, অ্যাড্রেস চলে আসছে, হোম ডিস্ট্রিক্ট চলে আসছে, এজ চলে আসছে। সহজ না? এইগুলি কিন্তু পিএসপির থেকে সহজ। কঠিন লাগতেছে কারো কাছে? কঠিন লাগবে না। কোনটা? এটা এটা তো স্ট্রিং। আমি তো এখানে এই যে কোটেশনের ভিতরে স্ট্রিং দিছি, এখানে আপনি যা দেন, এখানে যা খুশি তাই তো দিতে পারেন, সমস্যা নেই। এই যে প্রত্যেকটার মাঝে এটা প্রিন্ট হচ্ছে, আর এটা না দিলেও তো সমস্যা নেই। এই যে নেমের সাথে সাথে এটা প্রিন্ট হচ্ছে, অ্যাড্রেস মানে লাগায় লাগায় প্রিন্ট হচ্ছে, এজন্য আমি এখানে একটু স্পেস দিয়ে দিছিলাম আর কি, বা সমান সমান দিয়ে দিছিলাম। আপনি এখানে চাইলে স্পেস দেন, সমস্যা নেই তো। ওটা স্ট্রিং, ওর ভিতরে আপনি যা দেন প্রবলেম নাই। এটা হচ্ছে অবজেক্ট প্রিন্ট করার সিস্টেম। আচ্ছা, তো আমরা ফর লুপ দেখছি, এবার দেখি একটু হোয়াইল লুপ। পিএসপিতে হোয়াইল লুপ করে আসছি আমরা। হোয়াইল লুপ কেন করবো যেন মনে আছে আপনাদের? কখন হোয়াইল লুপ আর কখন ফর লুপ ইউজ করি মনে আছে কারো? ফর লুপ ইউজ করি আমরা যখন জানি কোথা থেকে স্টার্ট হবে কোথায় গিয়ে শেষ হবে। যেমন এই এই লাইনটায় দেখেন, আমাদের স্টার্ট হবে 1 থেকে, শেষ হবে 10-এ। এটা আমরা জানি কোথায় স্টার্ট হবে, 1-এ স্টার্ট হবে, গিয়ে শেষ হবে 10-এ। বাট সিচুয়েশন যদি এমন হয় যে আমরা জানি না কোথায় গিয়ে শেষ হবে, যেমন আমি একটা এখানে ভেরিয়েবল নেই, আমি একটা নাম্বার নিলাম, এখন আমি চাচ্ছি এই নাম্বারটা প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করব আমি। তো এই নাম্বারটা এরকমও হইতে পারে, আবার এরকমও হইতে পারে, আবার এরকমও হইতে পারে। তো কয়টা নাম্বার আছে এখানে সেটা ইউজার দিবে, আপনি জানেন না কয়টা নাম্বার এখানে আসবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে হোয়াইলটা ইউজ করতে হয়। তো আমি এটা একটু আলাদা করে দেখাই আপনাদের, এটা আলাদা কিভাবে করতে হয় জানেন কেউ? আমি যদি বলি এখানে দেখেন console.log, এই যে নাম্বারটা আছে, এটাকে যদি আমি 10 দিয়ে মডুলাস করি, তো কত আসে? 3। এই 3 হচ্ছে লাস্টেরটা। লাস্টে যদি 4 থাকতো 4 আসবে, লাস্টে যদি 8 থাকে 8 আসবে। কেন হয় এটা বলতে পারবেন? কথা বলেন। কেউ নাই? হ্যাঁ, এটা তো ভাগশেষ। হিসাবটা বলেন আমাকে। সাপোজ এখানে 28 আছে, 28 আছে, আমার এখানে 8 কেন আসলো?
আবার এখানে যদি মনে করেন 999 জিরো থাকে, তাহলে কত আসবে? জিরো আসবে। জিরো কেন আসতেছে? এখানে যদি 8 থাকে, 8 কেন আসতেছে বলতে পারবেন? সহজ হিসাব, এই নাম্বারকে আপনি 10 দিয়ে ভাগ দেন, ভাগশেষ কত থাকবে? 10 দিয়ে কোনো কিছু ভাগ করলে, তবে যেটাকে 10 দিয়ে ভাগ করলেন, ভাগশেষ হবে কত? 2। সরি, ভাগফল হইবে 2, আর ভাগশেষ কত থাকবে? 8। হ্যাঁ, তো আপনি যতই হোক নাম্বার, নাম্বার এখানে যত দিবেন আপনি, ওটাকে 10 দিয়ে ভাগ করলে অবশ্যই লাস্টে যেটা থাকবে এটা, এইটা ভাগশেষ হবে। বুঝতে পারছেন? জিরো থাকলে জিরো, 10 থাকলে 10, মানে মানে 10 তো না, 9 থাকলে 9, যত থাকবে লাস্টের ডিজিট 10 দিয়ে ভাগ করলে। কারণ আমাদের ডেসিমেল নাম্বারের বেজ কত? ডেসিমেল নাম্বারের বেজ হচ্ছে 10, মানে 10টা ডিজিট আছে। অক্টা নাম্বারে 8, 8 দিয়ে ভাগ করতে হয়। এটা যদি হেক্সা হইতো 16 দিয়ে ভাগ করতে হইতো, বাইনারি হইলে 2 দিয়ে ভাগ করতে হইতো। যাই হোক, তো গেল, আমরা লাস্ট ডিজিটটা পাইলাম। তো এখন এই ডিজিটটা বাদ দিতে হবে আমাকে। আমি যেখান থেকে লাস্টের জিরোটা বের করলাম, বা এখানে যদি 3 থাকে, 3টা বের করলাম, এই 3টা আমার বাদ দিতে হবে। বাদ দিব কিভাবে আমি? দেখেন, console.log, এটা এবার যদি নাম দিয়ে ভাগ দেই, দেখেন ভাগ দিলাম, এবার দেখেন 3টা বাদ হয়ে গেছে, মানে দশমিকের পরে 3 চলে আসছে। আমার টোটাল নাম্বারটাও এখানে আমি কনসোল করে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার টোটাল নাম্বার, এটা হচ্ছে লাস্ট ডিজিট, আর এইটুকু হচ্ছে লাস্টেরটা বাদ দিয়ে। বুঝতে পারছেন? তো এটাকে যদি আমরা পার্স ইন্ট করে দেই, তাহলে কাজ শেষ। পার্স ইন্ট কীভাবে করব? PARS, পার্স আইন্ট ইন্ট। পার্স ইন্ট মানে হচ্ছে ইন্টিজারে কনভার্ট করা, যেহেতু এটা ফ্লোট নাম্বার ছিল, এটা ইন্টিজার চলে আসছে। এখন দেখেন 3টা চলে গেছে, আমি 3 পাইছি এখানে, আর 3টা এখানে চলে গেছে। এখন এই অপারেশনটা আমাদেরকে চালাইতে হবে কতক্ষণ? যতক্ষণ না এটা জিরো হয়। তো আমরা তো জানি না যে এই নাম্বারটা কত বড়। নাম্বারটা 2 ডিজিট হইতে পারে, 5 ডিজিট হইতে পারে, 3 ডিজিট হইতে পারে, আমরা জানি না এটার লেন্থটা কত। যার জন্য আমরা এখানে ফর লুপের ভিতরে এই অংশটা প্রিন্ট করলে হবে না, এটা প্রিন্ট করতে হবে হোয়াইলের ভিতরে। কীরকম আমি একটু দেখাই। হোয়াইল আমরা বলবো হচ্ছে নাম্বারটা যতক্ষণ না জিরো হবে ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। এবার দেখেন, চার চার চার, ও আচ্ছা, মাইনাস তো করতে হবে। পার্স ইন্ট গেল, মাইনাস কোথায়? 10। আমরা এটা একটু বাইরে বের করে নিয়ে আসি। ডিজিট ইকুয়াল টু হচ্ছে এটা, নাম ইকুয়াল টু এবার হওয়ার কথা দেখি। ইনফিনিট লুপ হয়ে গেছে, এই জন্য হচ্ছে পিসি হ্যাং হয়ে গেছে।
পিসি হ্যাং হয়ে গেছিল। আচ্ছা, এবার ঠিক থাকার কথা, দেখি কি অবস্থা। স্ক্রিপ্ট, আচ্ছা এটা করে দিই। লুপে ঝামেলা করতেছে। লুপটা ঝামেলা করতেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা এগুলা লুপ লুপ। আচ্ছা, হোয়াইল নাম্বার 0 থেকে বড়, নাম্বার 0 থেকে বড়, এটা এখান থেকে ভাগ করলাম, এটা মাইনাস করে দিলাম। তো হওয়ার কথা এবার। আচ্ছা একটু দেখি তো কি সমস্যা হইলো, নাম্বারটা মাইনাস হচ্ছে না কোনো কারণে। চার, ওকে। কনসোল লগ নাম 24-23। তো নাম করে দিলেই হওয়ার কথা ডিরেক্টলি। কি 27-5-1। এবার ঠিক আছে। এই যে সব নাম্বারগুলি দেখেন একটা একটা করে আলাদা হয়ে গেছে, 4 1 2 5 7 2। ঠিক আছে, এখন এই নাম্বার যদি আমি কমায় দেই, কমাই দিলাম 7 2, আবার এটা বাড়াই দিলাম 0 0 0 ব্লা, যতগুলো বাড়াবেন ততগুলাই হচ্ছে। 0 0 ডাবল আছে এই জন্য কমায় দিই। ঠিক আছে, তো এটা ফর লুপ দিয়ে করা সম্ভব না, কারণ হচ্ছে আমরা জানি না যে কোথা থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে হোয়াইল লুপটা ইউজ করি। ঠিক আছে, আবার হোয়াইল লুপে ইও দেওয়া যায়, প্লাস প্লাসও দেওয়া যায় এখানে, এটা পরের হিসাব। আচ্ছা, এরপরে কি আছে আপনাদের? ডাটা টাইপ তো মোটামুটি দেখাই দিলাম। কন্ডিশন, কন্ডিশন দেখানো লাগবে, গতকালকে দেখাইছি। ইফ এলস একদম পিএইচপির মতো, এখানে কোনো ডিফারেন্স নাই। তারপরে হচ্ছে সুইচ, সুইচটা একবার একটু দেখাই দেই। আচ্ছা, পিএসপিতে সুইচ করতেন কিভাবে বলেন একজন? প্রথমে একটা ভেরিয়েবল নিলেন, সাপোজ আমি নিলাম নাম্বার,
তারপর সুইচ ব্র্যাকেটের ভিতরে, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপরে কেস, সাপোজ আমি দিলাম 10, সরি কেস এরকম না, এরকম এখানে বললাম নাম্বার ইজ নাম্বার, তারপরে ব্রেক, এরপরে হচ্ছে কেস, আরেকটা কেস, আরেকটা আমরা 100 লিখি। হ্যাঁ, ব্রেকের পরে সেমিকোলন দিতে হবে, না দিলেও মনে হয় না যে সমস্যা হবে, যে আছে সমস্যা হয় না নর্মালি। আচ্ছা দেখি আমরা একটু কনসোল লক করি নাই একটা, এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, মার্কসিস নাম্বার। আচ্ছা এখানে নাম্বারটা আসেনি, মানে একটা ব্যাপার আছে, টেমপ্লেট লিটারেট বলে একটা জিনিসকে। আমরা যদি এখানে নাম্বারটা প্রিন্ট করতে চাই, এই যে নাম্বারটা, এটা যদি প্রিন্ট করতে চাই তাহলে এটা একটা কাজ করতে পারি, প্লাস নাম্বার। ঠিক আছে, তো এটা 10 করে দেই, দেখেন মার্কসিস 10 এটা আসলো। এই জিনিসটা আর একভাবে করা যায়, সেটাকে বলা হচ্ছে টেমপ্লেট লিটার, এটা হচ্ছে টিল, এটা এর ভিতরে দিয়ে এখানে একটা ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যদি নাম্বারটা বলে দেই তাহলে দেখেন মার্কসিস 100। ঠিক আছে, এটার মানে হচ্ছে আমি ভেরিয়েবল প্রিন্ট করতেছি, আর এটা কিন্তু কি বলে সিঙ্গেল কোট না, এটাকে বলে টিল্ড, অথবা আরেকটা কি যেন বলে টিল্ড আরেকটা বলে হচ্ছে ব্যাকলিট সম্ভবত, তো দেখি ব্যাকলিট কি, ব্যাকটিক। আচ্ছা এটা বলে হচ্ছে ব্যাকটিক, আর একটা বলে হচ্ছে টিল্ট, যে টিল্ট। ঠিক আছে, ব্যাকটিক যা, টিল্ট সেটা, এটা হচ্ছে ওইটা, মানে ট্যাবের উপরে যেটা থাকে, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন না এটা। ঠিক আছে, এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন, যেটা আপনাদের জন্য সুবিধার হয় সেটা করবেন, সমস্যা নেই। তবে দুইটাই জানা থাকা লাগবে, কারণ অনেকে এটা ইউজ করে, আবার অনেকে এটা ইউজ করে। আচ্ছা, সুইসের আর একটা ই থাকে না, ডিফল্টটা আমরা দিয়ে দিই। ডিফল্টে আমরা বলে দেই নট ম্যাচ। তো এখানে যদি আমরা 90 করে দিই তাহলে নট ম্যাচে চলে আসার কথা। ঠিক আছে, ঝামেলা আছে কোনো কারো? সেম না পিএসপির মতো একদম? কথা বলেন না কেন কেউ? কথা বলেন, কথা না বললে তো বুঝতেছি না। আচ্ছা লুপ কিন্তু দেখাই ফেলছি আপনাদের। লুপ কি দেখাইলাম? লুপ হচ্ছে ফর লুপ, একটা দুইভাবে লিখতে পারি আমরা, এই যে
এটা হচ্ছে অবজেক্ট প্রিন্ট করার জন্য ফর লুপ ইউজ করি আমরা এভাবে, আর নর্মাল ফর লুপটা ঠিক এইভাবে পিএইচপিতে যেভাবে আছে ওইভাবেই। হোয়াইলটা দেখলাম এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যারে। অ্যারেও দেখাইছি, কারণ অ্যারে নিয়ে আমাদের জাভা স্ক্রিপ্টে অ্যারে নিয়ে তেমন কোনো কাজ নাই, একদম রেয়ার কাজ নাই। তারপরে আমি এখানে দেখাই দিচ্ছি কই জন্য ছিল, আচ্ছা ডিলিট করে দিচ্ছি, না এই যে আছে এখন, এটুকুই অ্যারে। কারণ জাভা স্ক্রিপ্টে সব অবজেক্ট নিয়ে কাজ হবে। এরপর আসেন ফাংশনস। এটা আমরা কমেন্ট আউট করে রাখি। জেএস এর ফাংশন নিয়ে একটু ঝামেলা আছে। ফাংশন নিয়ে ঝামেলা আছে কি, নর্মালি 3 টাইপের ফাংশন হয় জেএস এ। পিএইচপিতে আমরা এক টাইপের ফাংশন দেখে এসেছি, বাট এখানে 3-4 টাইপের, মানে অনেক টাইপের ফাংশন হয়। তো আমরা একটু দেখি কি কি হয়। নর্মাল যে ফাংশনটা, ওটা ফাংশন কিওয়ার্ড দিয়ে পিএইচপির মতোই, সাপোজ গ্রিট। রিটার্ন করে দিলাম ওয়েলকাম। আচ্ছা, এটা কি ইউজ করব কিভাবে আমরা? রিটার্ন বানান হয় নাই। আচ্ছা, ইউজ করব কিভাবে? দুইভাবে ইউজ করতে পারি। এক হচ্ছে কনসোল লগের ভিতরে ডিরেক্টলি প্রিন্ট করে দিতে পারি। কি হলো, কনসোল লগ ডিরেক্টলি যদি গ্রিড বলে দেই, GREET, চলে আসছে। এভাবে করতে পারেন। আবার একটা ভেরিয়েবলের ভিতরে নিয়েও করতে পারেন, লেট ফার্ন ইকুয়াল টু গ্রিড, আর এখানে হচ্ছে FUNC দেয়, নাহলে ফান হয়ে যায়। আচ্ছা, ফাংশন গ্রিড এভাবেও প্রিন্ট করা যায়, সমস্যা নেই। আচ্ছা, এরপরে যদি প্যারামিটার হিসাবে ইউজ করি, আমরা প্যারামিটার নেই, কারণ আমরা বলে দেই থ্যাংক ইউ সো মাচ, আর আমরা রিটার্ন করব কি, এখানে সাপোজ MSG নেই, মানে ম্যাচেস। এ হচ্ছে প্যারামিটারের ভিতর থেকেও আমরা নিতে পারি। আচ্ছা, রিটার্নের কথা মনে আছে? রিটার্ন আমরা কোথায় ইউজ করব, আর রিটার্ন ছাড়া কোথায় ইউজ করব? সাপোজ আমি যদি এটা করি, তাহলে কি হবে? কি আসছে নাকি? দেখেন, তাও কিন্তু প্রিন্ট হচ্ছে। আমি কিন্তু কনসোল বাইরে করছি, আর এটা ভিতরে করছি। আগে করছিলাম বাইরে, ওটা করছি ভিতরে। রিটার্নের ব্যাপারটা কি? রিটার্নের ব্যাপার হচ্ছে, মনে করেন আপনার ভার্সিটি থেকে আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিছে, তো অ্যাসাইনমেন্টটা আমাকে করতে দিলেন আপনি, যে স্যার আমি পারতেছি না, আপনি একটু আমার অ্যাসাইনমেন্টটা করে দেন। আমি অ্যাসাইনমেন্টটা করলাম, কইরা অ্যাসাইনমেন্টের ফাইলটা আপনাকে দিলাম না, লাভ হইলো আপনার কোনো? বলেন। আমি অ্যাসাইনমেন্ট করে রাখছি, আপনি যে রিকোয়ারমেন্ট দিয়েছেন রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি অ্যাসাইনমেন্টটা করে রাখছি, বাট আপনাকে দেই নেই। আপনার কোনো লাভ হয়েছে আমি যে অ্যাসাইনমেন্ট করছি তাতে? কোনো লাভ হয় নাই। তো ফাংশনের ভিতরে
যদি আমি তার কাছ থেকে ব্যাকে কিছু চাই, আপনি যে আমাকে অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন, আমি অ্যাসাইনমেন্টটা করে ফাইলটা আপনাকে পাঠিয়ে দিব, এই যে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে রিটার্ন। কাজটা আপনি আমাকে দিচ্ছেন, ফাংশন মানে কি একটা কাজ করা, তো কাজটা আমি করছি, করে যদি আপনাকে রিটার্ন না দেই, সেটা হচ্ছে আপনার কোনো কাজে আসলো না। তো আমাদের ফাংশনে যদি রিটার্ন না থাকে, ওই ফাংশন আমাদের কাজে আসে না। এটা হচ্ছে এক টাইপের ব্যাপার। আর একটা ব্যাপার হইলো, মনে করেন আপনার কাছে একজনের টাকা পাবে, তো আপনি আমাকে বললেন যে স্যার আপনি ওনার টাকাটা দিয়ে দেন, ঠিক আছে, মানে কাজটা আপনি আমাকে দিছেন, বাট রিটার্নে আপনি কিছু চান নাই, ঠিক আছে, টাস্ক আমাকে দিলেন যে স্যার আপনি আমার টাকাটা ওনাকে একটু দিয়ে দেন, আমি ওনাকে টাকাটা দিয়ে দিছি। এখন আপনাকে কিন্তু রিটার্ন কিছু করি নাই আমি, আপনার কাজটাই আমি করছি। তো এরকম যদি হয় যে ফাংশন থেকে আমরা কোনো কিছু আশা করি না, ও কাজটা করে, কাজটা করলেই হবে, আমার আর কিছু লাগবে না, এরকম যদি হয়, সেক্ষেত্রে আমাদের রিটার্ন দিতে হবে না। তো এখানে দেখেন কাজটা কি করছি, এখানে কাজটা করছি, ফাংশনকে বলছি যে আমি এখানে যে প্যারামিটারটা দিছি, ওই প্যারামিটারটা তুমি কনসোল লক করে দাও, আর কিছু করতে হবে না তোমার। ও কি করছে, ও এখানে কনসোল লক করে দিছে, আমাকে আর রিটার্নে কিছু দেয় নাই। আর এই জিনিসটাকে আমি যদি এখানে বলি রিটার্ন, তাহলে এই ফাংশনকে আমি বললাম যে গ্রিড ফাংশন, তুমি মেসেজটা নাও আমার এখান থেকে, প্যারামিটার থেকে মেসেজটা নিয়ে নাও, নিয়ে আবার ওইটা আমাকে ব্যাক করো, ঠিক আছে। তো ও যখন ব্যাক করবে, এখানে আমাদের কোনো কিছু প্রিন্ট করা হয় না বা কনসোল লক করা হয় না, তখন আমাকে আবার এখানে কনসোলটা করতে হবে, মানে আমার নিজের এটাকে এখন আবার প্রিন্ট করতে হবে। এই যে এখানে আমি আবার প্রিন্ট করলাম, প্রিন্টের কাজটা ফাংশন করে দিল না। আচ্ছা, এই হচ্ছে নর্মাল টাইপের ফাংশন। এরপরে আসেন আরও কিছু ফাংশন আছে, অ্যানোনিমাস ফাংশন বলে একটা, মানে যেই ফাংশনের কোনো নাম থাকে না, এটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। এই ফাংশনটার একটা নাম আছে, এটা আমরা জানি গ্রিড ফাংশন, তাই না? এটা হচ্ছে ফাংশন কিওয়ার্ড, আর এটা হচ্ছে ফাংশনের নেম, এটার আমরা নাম জানি। বাট এমন ফাংশন আছে জাভাস্ক্রিপ্টে, যেই জাভাস্ক্রিপ্টের ফাংশনের ভিতরে ফাংশনের কোনো নাম নাই, সেটাকে বলে হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। সেটা কীভাবে, সেটা রাখতে হয় একটা ভেরিয়েবলের ভিতরে। সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম অ্যাড, ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমি লিখলাম ফাংশন। ফাংশনের ভিতরে আমি দুইটা প্যারামিটার নেই, সাপোজ নাম 1 আর একটা হচ্ছে নাম 2। এবার এটা রিটার্ন করবে কি, নাম 1 প্লাস নাম 2, এটা সে রিটার্ন করবে। এখন বলেন এখানে ফাংশনের কোনো নাম আছে? বলতে পারেন যে স্যার অ্যাড তো আছে, অ্যাড তো ভেরিয়েবল, এই অ্যাডটা কিন্তু ভেরিয়েবল, এই যে লেট লেখা আগে, বুঝতে পারতেছেন, বাট এই ফাংশনের কিন্তু কোনো নাম নাই। তো যেই ফাংশনটার নাম নাই, এই ফাংশনটাকে বলে হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, অজ্ঞাতনামা বাংলা যদি বলেন। তো এটাকে আমরা ইউজ করব কিভাবে, এগুলিকে কমেন্ট আউট করে দেই। তো এটা ইউজ করে কিভাবে, এটা ইউজ করবেন লেট, মনে করেন সামনে আমি একটা ভেরিয়েবল দিলাম ইকুয়াল টু অ্যাড দিয়ে দিলাম। আচ্ছা, এটা পরে এটা লাগবে না, সাম অ্যাড অ্যাডের ভিতরে একটু দিয়ে দিই 5। এবার কনসোল লক করি, সাম দেখেন 11 চলে আসছে। এখানে কাজ কি করলাম, এটা হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন, যে ফাংশনটা অ্যাড ভেরিয়েবলের ভিতরে রাখছি। আচ্ছা, এইখানে আবার একটু বলে নেই, এই অবজেক্ট আছে না, এই অবজেক্টের ভিতরে কিন্তু ফাংশন ডিফাইন করা যায়, দেখাবো সেটা ওদের। তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের ভিতরে বা অবজেক্টের ভিতরে ফাংশন রাখা যায়, যেমন আমরা এখানে রাখছি। রাখার পরে আমি আর একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভিতরে
এটাকে রাখলাম। তো এটা ডিরেক্টলিও আপনি প্রিন্ট করতে পারবেন, সমস্যা নেই, ডিরেক্টলিও কাজ করার কথা। যে দেখেন ডিরেক্টলিও কাজ করতেছে। আবার আপনি এখানে একটা ভেরিয়েবল নিয়েও কাজ করাইতে পারতেছেন। আবার চাইলে আপনি আরও একটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারেন, যেমন লেট ফাংশন ইকুয়াল টু অ্যাড দিলাম, ঠিক আছে। তখন এখন দেখেন, এখন যদি আমি এখানে অ্যাড লিখি তাহলে সমস্যা আছে নাই। আবার এই ফাংশনটাকে আমি যদি এখানে দিয়ে দিই তাও কাজ করবে, দেখেন তাও কাজ করতেছে। এখানে কি করছি, ফাংশনের ভিতরে অ্যাডটাকে রাখছি, অ্যাড রেখে এরপরে সামের ভিতরে আমি ভেরিয়েবল পাস করছি, আবার প্রিন্ট করছি সাম। মানে ডাটা কতভাবে ঘুরছে দেখেন। অরিজিনালি ছিল অ্যাড, আর লাস্ট পর্যন্ত সামে আসছে, কোথায় কোথায় ঘুরে, ফাংশন ঘুরে, এফিউএনসি ঘুরে, তারপরে সামে আসছে। তো এভাবে ঘুরে ফিরেও কাজ করা যায়, বাট এত কমপ্লেক্সের দরকার নেই আমাদের। এই দুইটা লাইন আমরা কমেন্ট করে রাখি, এটার দরকার নেই। মানে এভাবে করতে পারবেন, এটা দেখাই দিলাম, বাট ডিরেক্টলি আপনি এটা প্রিন্ট করে নিতে পারবেন, সমস্যা নেই। 5 6 বা যতই দেন ওটা এখন যোগ হয়ে চলে আসবে। আচ্ছা, এখানে একটা আছে নাম 3 প্লাস নাম 3। আমি এখানে 3টা দিলাম, এখানেও 3টা আসলো, বাট এখানে প্যারামিটার পাস করলাম 2টা। এখন কি হবে, এখন হবে হচ্ছে নেন। নেন হচ্ছে নট এ নাম্বার, NaN মানে হচ্ছে নট এ নাম্বার। এটার কারণ কি, কারণ হচ্ছে এখানে 3টা চাচ্ছে, আমি দিছি 2টা, তো এখানে আর যোগ করতে পারতেছে না, এটা খুঁজে পাচ্ছে না। এরকম যদি দিতে চান সেম পিএসপির মতো, এখানে আপনি বাই ডিফল্ট নাল দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এখন এখানে যদি আমি আরেকটা 5 দেই তাহলে কত হবে, 16 হওয়ার কথা, তাই না? দেখেন 16 চলে আসছে। আর আপনি যদি এটা না দেন তাহলে হচ্ছে 5 আর 6 11, 11 চলে আসবে। অপশনালটা পিএইচপির মতোই আপনি এখানে এভাবে করে দিতে পারেন। আচ্ছা, আর একটা জিনিস দেখাই দিই, অবজেক্টের ভিতরে একটা দেখাই দিই। আর একটা ফাংশন আছে হচ্ছে অ্যারো ফাংশন, যেটা আমরা সবসময় ইউজ করব ফিউচার, সেটা নেক্সট ক্লাসে দেখাবো। আজকে হচ্ছে অবজেক্টটা দেখায় শেষ করে দিই, মানে অবজেক্টের ভিতরে আপনি কিভাবে ফাংশন লিখবেন। তো আমাদের এখানেই একটা অবজেক্ট ছিল, এই অবজেক্টটাকেই আমরা কপি করে নিয়ে আসি। এরপরে আমরা এখানে একটা ফাংশন নিব, ওই গ্রিড ফাংশনটাই নিয়ে আসি আমরা। গ্রিড ক্লোন ফাংশন console log ready, thank you so much, ঠিক আছে। এটাকে এখন আমি ইউজ করব কিভাবে, এটাকে এটা দেখেন কোথায় আছে, অবজেক্টের ভিতরে, তাই না? তো অবজেক্টের ভিতরে থাকতে হলে, মানে থাকলে ফার্স্টে আমাকে অবজেক্টটা নিতে হবে। তো আমরা নিলাম, কনসোল করে নিই, কনসোল করতে হবে না, কনসোল তো এখানে করছি। তাহলে এখানে ছিল আরিফ ডট GREET, গ্রিড। আর গ্রিডটা যেহেতু ফাংশন, ফাংশনের অ্যারে দিতে হবে। এবার দেখেন থ্যাংক ইউ সো মাচ চলে আসছে। এই জিনিস আবার পিএসপিতে করতে চাই না, পিএসপিতে কিন্তু এরকম সম্ভব না। হ্যাঁ অবশ্যই, আপনার একটা অবজেক্ট আছে, তো অবজেক্টের ভিতরে আমরা তো বরাবরই জানি অ্যারের ভিতরে, অবজেক্টের ভিতরে আমরা ডাটা রাখি, বাট জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবলের ভিতরে, ইভেন অবজেক্টের ভিতরে আপনি ফাংশন রাখতে পারবেন, ঠিক আছে। যেটা পিএসপিতে সম্ভব না, বাট জাভা স্ক্রিপ্টে সম্ভব। ভেরিয়েবলের ভিতরে
ফাংশন রাখা, যেমন আমরা এখানে দেখছি এই যে ভেরিয়েবলের ভিতরে আমি ফাংশন রাখছি। তো ভেরিয়েবলের ভিতরে রাখতে পারলে অবজেক্টের ভিতরে আমি রাখতে পারবো। তো আমার আরিফ নামে একটা অবজেক্ট ছিল, এর ভিতরে নেম আছে, অ্যাড্রেস আছে, হোম ডিস্ট্রিক্ট আছে, এজ আছে। এরপরে আমার দরকার পড়ছে মনে করেন একটা ফাংশনের। আমি কি করলাম, একটা কিওয়ার্ড নিয়ে মানে কি নিয়ে ওর ভিতরে ফাংশন ডিফাইন করে দিলাম। এটাও অ্যানোনিমাস ফাংশন, বাট অবজেক্টের ভিতরে ফাংশন ডিফাইন করে দিলাম। এখানে বললাম কনসোল, এটা দিয়ে যোগ বিয়োগ ভাগ গুণ যা কিছু নর্মাল ফাংশনের মতোই আমরা কাজ করতে পারবো। বাট এখানে মনে করেন আমি চাচ্ছি এই নেমটা প্রিন্ট হবে, কনসোল লগের ভিতরে নেম হবে। তাহলে দেখেন আনডিফাইন্ড আসার কথা, কিছু আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে আমি ডিরেক্টলি তো আর এই নেমটা অ্যাক্সেস করতে পারবো না, আমাকে অ্যাক্সেস করতে হবে আরিফ দিয়ে, আরিফ ডট নেম। এবার দেখেন নামটা আসছে, এই অবজেক্টের নেম এখানে চলে আসছে। বাট এখানে আরিফ দেওয়ার থেকে দিস দেওয়াটা হচ্ছে উত্তম। দিস মানে হচ্ছে এই অবজেক্টেরই ফাংশন। আমরা ক্লাসের ভিতরে দেখে আসছি না পিএসপিতে, যে সেম ক্লাসের ভিতরে যদি আমরা কোনো মেথড ইউজ করতে চাই বা প্রপার্টি ইউজ করতে চাই, তখন কি করতে হতো, দিস দিতে হতো না, ইউএসডি দিস, মনে আছে? তো জাভা স্ক্রিপ্টেও সেম সেম কোনো কিছুর ভিতরে যদি আপনি কোনো ওই জিনিসটা ইউজ করতে চান, সেক্ষেত্রে দিস দিতে হয়। যেমন আরিফ, এই আরিফের ভিতরে এই অবজেক্টটার ভিতরে আমরা আছি, আর এই গ্রিড মেথডটাও কিন্তু অবজেক্টের ভিতরেই আছে। তো যার জন্য এখানে যদি আপনি এই নেমটা ইউজ করতে চান, তখন আপনাকে দিস ইউজ করতে হবে। আরিফ দিলে হবে, বাট সেটা বেস্ট প্র্যাকটিস না। দিস ইউজ করাটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে? আরিফ দিলেও হবে, বাট দিসটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। হ্যাঁ, দিস দিবেন। তাহলে আমরা কয় টাইপের ফাংশন দেখলাম? তিনটা দেখলাম এখন পর্যন্ত। একটা হচ্ছে এ নর্মাল ফাংশন, একদম পিএইচপিতে যেরকম আছে হুবহু সেম ফাংশন, এটা একটা গেল। এরপরে দেখলাম আমরা ভেরিয়েবলের ভিতরে ফাংশন নিতে, যেমন এটা অ্যাড একটা ভেরিয়েবল আছে, এর ভিতরে আমরা একটা ফাংশন নিলাম। আবার অবজেক্টের ভিতরেও একটা ফাংশন নিলাম। তো এই ফাংশনটাও হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, এটাও হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। কারণ হচ্ছে এই ফাংশন দুইটার একটারও কোনো নাম নাই, এই ফাংশনটারও কোনো নাম নাই, এই ফাংশনটারও কোনো নাম নাই। বাট এই ফাংশনটার কিন্তু নাম আছে, গ্রিড। ঠিক আছে? হ্যাঁ আপনি, হ্যাঁ এখানে আপনি যা ইউজ করবেন সমস্যা নাই। এখানে কি লিখবো বলেন? হ্যাঁ এখানে যা কিছু আপনি হচ্ছে এটা, এটা কি, এটা হচ্ছে আপনার অবজেক্টের কি, তাই না? এই অবজেক্টের কি হচ্ছে এটা। হ্যাঁ এখানে যা কিছু তাই দিতে পারবেন না। পারবেন না বলতে কিটা কি দিতে পারবেন না? আপনি নেম দিতে পারবেন না, অ্যাড্রেস দিতে পারবেন না, এজ দিতে পারবেন না। কারণ কি হচ্ছে, হ্যাঁ যেটা দেওয়া হয়েছে ওইটা দিতে পারবেন না, বাকি সব দিতে পারবেন। মানে থ্যাঙ্ক লিখি এখানে আমি, থ্যাঙ্কস। তো এখানে যদি থ্যাঙ্কস লিখি, আমাকে আরিফ ডট থ্যাঙ্কস কল করতে হবে, তাই না? এই যে কাজ করতেছে, এটা সমস্যা নেই। এখানে যেমন ভেরিয়েবলটার নাম আপনি কি নেবেন, এটা তো আপনার উপরে। বাট এইটা হচ্ছে ভেরিয়েবল, এটা ফাংশনের নাম না। আর এখানেও এটা সেম, এই থ্যাঙ্কসটা হচ্ছে আরিফের একটা প্রপার্টি, এটা কিন্তু এই ফাংশনের নেম না। বাট কল করতে গেলে আমাদেরকে এভাবে কল করতে হবে। যেহেতু ফাংশনের এ না দিলে কাজ করবে না, প্যারেন্থেসিস না দিলে কাজ করবে না। ওকে, তো একটু ওভারভিউ করে আসি প্রথম থেকে। আমরা দেখছি হচ্ছে আজকে অনেক কিছু দেখছি, ডাটা টাইপ দেখছি, লুপ দেখছি, সুইচ দেখলাম, তারপরে কি ফাংশন দেখলাম, অনেক কিছু। আচ্ছা, তো জাভা স্ক্রিপ্টে প্রিমিটিভ টাইপ ডাটা একটা, আর একটা হচ্ছে অবজেক্ট। প্রিমিটিভের ভিতরে আবার অনেকগুলো আছে, যেমন নাম্বার আছে, স্ট্রিং আছে, বুলিয়ান, তারপরে নাল, আনডিফাইন্ড, এটা আছে। আচ্ছা,
জাভাস্ক্রিপ্টে হচ্ছে ফ্লোট নামে কিছু নাই, যেটা আমরা পিএসপিতে দেখে আসছি ফ্লোটিং পয়েন্ট, এরকম ফ্লোটিং পয়েন্ট নাই। জাভাস্ক্রিপ্টের নাম্বার সবই নাম্বার, ইন্টিজারও নাম্বার, ফ্লোটিং পয়েন্টও নাম্বার। স্ট্রিং তো আমরা জানি কালেকশন অফ ক্যারেক্টার্স, বুলিয়ান হচ্ছে ট্রু ফলস, আর নাল মানে তো কোনো কিছু না। আনডিফাইন্ড কি? আনডিফাইন্ড হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে ভ্যালু আনডিফাইন্ড, ভেরিয়েবলটা আছে বাট কোনো ভ্যালু নাই, সেটা হচ্ছে ভ্যালু আনডিফাইন্ড। আর একটা হচ্ছে ভেরিয়েবলটাই নাই, সেটাও হচ্ছে আনডিফাইন্ড। আচ্ছা, এরপরে ছিলাম আমরা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এখানে একটু বলে নেই অ্যারে। জাভাস্ক্রিপ্টে অ্যারে হয় সিঙ্গেল অ্যারে, শুধু এভাবে লেখা যায়, এটা অ্যাসোসিয়েটিভ করা যায় না, মাল্টি ডাইমেনশনও করা যায় না। তো সিঙ্গেল যদি আপনি করতে চান তখন হচ্ছে এভাবে অ্যারে ইউজ করবেন। আর যদি কি দিয়ে নেন তখন হচ্ছে আপনাকে অবজেক্ট ইউজ করতে হবে, এটা হচ্ছে অবজেক্ট। মানে ইনফ্যাক্ট এটাও একটা অবজেক্ট, বাট আমরা অ্যারে হিসেবে চিনি, বাট এটার ডাটা টাইপও কিন্তু অবজেক্ট। বাট এ টাইপের যখন থার্ড ব্র্যাকেট দিয়ে করবেন তখন কি দিতে পারবেন না, বাই ডিফল্ট 0 1 2 3 এভাবে কি হয়ে যাবে। আর যখন আপনি অবজেক্টে আসবেন তখন অবশ্যই কি দিতে হবে, কি ছাড়া লিখতে পারবেন না, প্রত্যেকটার একটা কি দিয়ে দিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে অবজেক্টের। অবজেক্টের ডাটা কিভাবে ধরবো আমরা? অবজেক্টের নাম ধরে তারপরে ডট দিয়ে অবজেক্টের কি নেম। আর আমরা যদি ফর করতে চাই তখন হচ্ছে ফর একটা ভেরিয়েবল নিব আমরা, কি নামে নিতে পারি বা যে কোনো কিছু নামেই নিতে পারি, ইন আরিফ মানে অবজেক্ট নেম। ঠিক আছে, এভাবে করে আমরা হচ্ছে সবগুলির একটা, হ্যাঁ ইন তো দিতে হবে, ইন দিতে হবে। লেট কি ইন আরিফ, এটা হচ্ছে অবজেক্ট নেম আরিফ। আর এই কিটা আপনি যে কোনো নামই দিতে পারেন, বাট কি দেওয়াটাই উত্তম। আমরা পিএসপিতেও যেমন কি দিয়ে আসছি, একটা কি আর একটা ভ্যালু, এখানে হচ্ছে কিটা। আচ্ছা, তারপরে দেখছি ফর লুপ অ্যাজ ইট ইজ, যেমন পিএসপিতে দেখে আসছি। ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সবই কাজ করবে এখানে, সমস্যা নেই। তারপরে দেখলাম হোয়াইল লুপ, এরপরে দেখছি সুইচ, পিএসপির মতো একদম হুবহু। এরপরে দেখছি আমরা ফাংশন, নর্মাল ফাংশন যেটা, এটা একদম হুবহু পিএসপির মতোই। ফাংশন লিখে ফাংশন নেম, তারপরে প্যারামিটার থাকলে প্যারামিটার, ভিতরে যা যা করে লিখে রিটার্ন করা। আচ্ছা, এরপরে দেখছি আমরা একটা অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশন কি? অ্যানোনিমাস ফাংশন হচ্ছে যেই ফাংশনের কোনো নাম থাকে না। তো ওইটা একটা, যেহেতু নাম নাই আমি খুঁজে পাবো কিভাবে, এই জন্য এটা একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হয়, আর এই ভেরিয়েবল ধরে কল করলে হয়ে যায়। যেমন আমরা এখানে অ্যাড নামে ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটাকে ওই যেহেতু ভিতরে ফাংশন, এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর ভিতরে প্যারামিটার পাস করে দিলে কাজ করতেছে। আবার আমরা চাইলে ফাংশনগুলি অবজেক্টের ভিতরে ইউজ করতে পারি, যেটা করলাম আমরা এখানে। এই যে থ্যাঙ্কস নামে আমরা একটা ফাংশন তৈরি করলাম, কোথায়? আরিফ অবজেক্টের ভিতরে। আর এটাকে কল করতে হয় অবজেক্টের থ্রু দিয়া, যেমন এই আরিফ ডট থ্যাঙ্কস। ঠিক আছে, সমস্যা আছে কারো কোনো? আচ্ছা, এগুলা বুঝে একটু মাথায় রাখলেই হবে, সমস্যা নেই। নেক্সট ক্লাসে দেখবো আমরা হচ্ছে ফাংশন, অ্যারো ফাংশন আর কি, অ্যারো ফাংশন, অবজেক্ট ক্লাস। এই অবজেক্ট ক্লাস আমরা জাভাস্ক্রিপ্টে খুবই সংক্ষেপে দেখব, ঠিক আছে, কারণ এটা নিয়ে আমাদের আপাতত কোনো কাজ নাই। আমাদের মেইন ফোকাস হচ্ছে এখন ডমে। এরপরে জেস ইরর, জেস ডিবাগিং, এইগুলি আমরা করতে করতেই শিখে যাব। যেমন আজকেও দেখাইলাম একটা, কোনটা দেখাইছি বলেন তো? রাইট, কোশ্চেন মার্ক, যেটা ওটা হচ্ছে ইরর হ্যান্ডেলিং, কীভাবে ইরর হ্যান্ডেল করতে হয়। কই যেন হারাই গেছে, ছিল কোশ্চেন মার্ক যেটা আর কি। আচ্ছা থাক, সমস্যা নেই। আর এরপর থেকে এটা সম্ভবত আপনাদের ম্যাক্সিমাম 2 ক্লাস লাগতে পারে, এক ক্লাসে হয়ে যাওয়ার সম্ভাবনা, হ্যাঁ 1 ক্লাসেই হয়ে যাবে।
দুটো এক ক্লাস হয়ে যাবে, এরপরে আমরা ডম শুরু করব। আচ্ছা, তার মানে কি দাঁড়াইলো, এই পর্যন্ত হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, মানে জাভাস্ক্রিপ্টের সিনটেক্স, জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে, ইফ এলস হ্যান ত্যান হাবি যাবে, এটা হচ্ছে একদম জাভাস্ক্রিপ্টের পিওর যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটা। আর এখানে হচ্ছে ইমপ্লিমেন্টগুলো ডম নিয়ে, অর্থাৎ আমরা যেই ইসের ভিতরে আছি। ডম মানে হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, এই ডিটা হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্ট কি? ডকুমেন্ট হচ্ছে আমাদের পুরো HTML ফাইলটাই হচ্ছে ডকুমেন্ট জাভাস্ক্রিপ্টের ভাষায়, ঠিক আছে? তো এটাকে কীভাবে মডিফিকেশন বা ম্যানিপুলেশন করতে হয় এইগুলি আমরা দেখব আস্তে আস্তে। আর এরপরে আছে jQuery, তারপরে অ্যাজাক্স। আচ্ছা, আর এইখানে আপনাদের একটা প্লাস পয়েন্ট আছে, jQueryটা হচ্ছে পিএসপির যে প্রজেক্ট, ওখানে কিন্তু আপনাদের jQuery অনেক হয়ে যাবে। আমি যখন jQuery লিখবো, এক্সপ্লেন করে দিব, দেখবেন jQuery অনেক কিছু ওখান থেকেই শিখে ফেলছেন, ঠিক আছে?